এখনও নানা জায়গায় ষড়যন্ত্র ও জুলাই বিপ্লবের সাথে জড়িতদের উপরে হামলা হত্যা করছে। ফ্যাসিস্টের পলায়ন করলেও তাদের কাঠামো এখনও সবখানে শক্তিশালীভাবে অবস্থান করছে। সাংবাদিক ভাইরা ও বোনেরা, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, আমাদের সহযোগিতা করার জন্য, খুব মর্মান্তিকভাবে আসলে এরকম পরিস্থিতির সম্মুখীন হব কখনো কল্পনাও করিনি, কখনো ভাবিনি। সবসময় মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের জন্য কল্যাণ করার জন্য চেষ্টা করে গেছি সর্ব অবস্থায়। আমি একজন শিক্ষার্থী, আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, এমনকি জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধা। রক্তিম জুলাই নামে একটি সংগঠনের মাধ্যমে আমি 5 আগস্ট পরবর্তী সময়ে আমি নিজেও, এমনকি যখন আহত এবং শহীদ পরিবারগুলো খুব তীব্র হাহাকার করছিলেন, তখন আমরা কাজ শুরু করি আহতদের উন্নত চিকিৎসা, তাদের পুনর্বাসন সহ আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে। দীর্ঘ সময় আমরা কাজ করে আসতেছি। আমরা একটা কল্যাণকামী ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের জন্য। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের। হাজার হাজার শহীদ ও আহতের রক্তের বিনিময়ে এবং সংগ্রামী ছাত্র জনতার দুর্বার আন্দোলনের পরে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি। বিনিময়ে আমি পুলিশের গুলিতে একটা চোখ হারাই এবং একটি পা ক্ষতিগ্রস্ত হয়। আমার হাজার হাজার আহত সহযোদ্ধা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাজার হাজার সন্তানহারা পরিবার নিদারুণ কষ্টে দিন যাপন করছে। আমি এখন রাষ্ট্রের জন্য অন্ধ হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এ সময়ও ফ্যাসিস্টের দোসররা এখনও নানা জায়গায় ষড়যন্ত্র ও জুলাই বিপ্লবের সাথে জড়িতদের উপরে হামলা হত্যা করছে। ফ্যাসিস্টের পলায়ন করলেও তাদের কাঠামো এখনও সবখানে শক্তিশালীভাবে অবস্থান করছে। যারা এই সরকারের কাজকে, রাষ্ট্রের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করছে, এখনও খুনিদের বিচার হয়নি, অধিকাংশ খুনি অপরাধী গ্রেপ্তার হয়নি, অনেকেই তাদের পুনর্বাসন করছে, যা কখনোই আমরা আশা করি। এর উপরে রাষ্ট্র বিনির্মাণের দায়িত্ব আমরা দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের পক্ষের মানুষগুলো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। সেখানে আমরা দেখতে পাচ্ছি দেশের শত্রুরা সবখানে তৎপর। আপনাদের অবগতির জন্য গত 13 এপ্রিল চট্টগ্রাম সমিতির পহেলা বৈশাখ প্রস্তুতি মিটিংয়ে আমাকে আমন্ত্রণ জানানো হলে আমি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বলে রাখি, আমি কিন্তু চট্টগ্রামেরই একজন সন্তান, এমনকি আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা এবং পরিচিত মুখ। উল্লেখ্য, এই প্রথমবারের মতোই আমি চট্টগ্রাম সমিতির অফিসে যাই। তাদের অভ্যন্তরীণ ঝামেলার বিষয়গুলি আমার অতটুকুন জানা ছিল না। জুলাই আন্দোলনের অবদান ছিল, এ কারণেই তারা আমাকে গুরুত্ব দিয়েছেন বলে মনে করি। সেখানে মিটিং শেষে 8টা থেকে 8:30টার দিকে 10-12 জন মানে আমরা কয়েকজন মুসলিম 5-7 জনের মতো ছাড়া সবাই চলে যাই, সভাস্থল ছেড়ে চলে যাই। এ সময় মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম সমিতি, চট্টগ্রাম বিল্ডার্সের মালিক, যার বিরুদ্ধে এস আলম গ্রুপের সহযোগী ও ব্যবসায়িক পার্টনার, যার বিরুদ্ধে এস আলম গ্রুপের টাকা পাচারের সহযোগিতার অভিযোগ জানা যায়। উজ্জ্বল মল্লিক, চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক, রাজুকের চিফ ইঞ্জিনিয়ার বলে আমরা জানতে পারি, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যায়। পূর্বাচল প্রজেক্টে পিডি থাকা অবস্থায় স্বৈরাচার হাসিনার পরিবারকে অবৈধ রাজুকের প্লট পাইয়ে দেওয়া, দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক হবার অভিযোগ এখনও বহাল তবিয়তে রাজুকে কর্মরত আছে। মোহাম্মদ জাকারিয়া, স্বৈরাচারের সাবেক 14 সালের নির্বাচনের কুশীলব অন্যতম। মোহাম্মদ শাহাদাত হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম সমিতি, অভিযোগ সমিতিকে ব্যবহার করে তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক, এস আলমের অবৈধ অর্থ পাচারের প্রধান সহযোগী। আমি এখানে এই 3 জনকে চিনতে পারি। এছাড়া পরবর্তীতে এই হামলায় জড়িত থাকার মদতদাতা সম্পৃক্ততার অভিযোগ পাই কয়েকজনের বিরুদ্ধে। তারা হলেন ফরিদুল আলম, সাবেক কৃষক লীগের কেন্দ্রীয় নেতা, মুসলিম উদ্দিন চৌধুরী, সমিতির সাবেক সভাপতি, মনসুর আলম চৌধুরী, মুকুল, আব্দুল মালেক, রাজুকের কর্মচারী, মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী, মামুনুর রশিদ রাসেল, গ্রিন রোড সেন্ট্রাল হাসপাতালের কর্মচারী, আর অনেকেই ছিল। মোট 50-60 জন লোক সেখানে প্রবেশ করে হামলা করে।
ঘটনাস্থলে এম এ হাশেম রাজুকে মারধর করতে থাকে চট্টগ্রাম বিল্ডার্সের মালিক নাসির উদ্দিনের নেতৃত্বে ক্যাডার বাহিনী নিয়ে এই হামলা হয়। আশা করি পুলিশি তদন্তে সিসিটিভি ফুটেজ চেক করলে তারা প্রমাণ পাবেন। এম এ হাশেম রাজু ভাইকে মারধরের সময় আমি পাশে উপস্থিত ছিলাম, যা ভিডিও ও সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পারবেন। তাকে মারধরের এক পর্যায়ে হঠাৎ করে তারা আমার উপরে ছাত্রলীগ বলে হামলা করে, প্রচণ্ড বেধড়ক মারধর করে। আমার গুলিবিদ্ধ চোখে তারা ঘুষি মারে, আমার চশমা ভেঙে যায়, সেখানে এখনও আমার চোখে দাগ আছে। তারপরে সেখানে তারা ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। আমি তখন ফেসবুক লাইভে এসে সাহায্য চাইলে আমার পরিচিত ভাইয়েরা, আমার পাশে শামীম রাজা ভাই আছে, আর অনেকে আছে, আমাকে এসে উদ্ধার করে। আক্রমণকারী সন্ত্রাসীদের সাথে শাহবাগ থানায় 2জন সাব ইন্সপেক্টর উপস্থিত ছিল। আমার উপরে যখন হামলা হয় তখন ইনস্ট্যান্ট ওখানে 2জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এটা সিসিটিভি ফুটেজের মধ্যে স্পষ্ট দেখা যায়। যারা এর সাথে জড়িত তাদের প্রতিটি লোক আওয়ামী লীগের দোসর এবং রাজনীতির সাথে জড়িত এবং এস আলম গ্রুপের ঘনিষ্ঠজন এবং চট্টগ্রাম বিল্ডার্সের কর্মচারী ছিল বলে জেনেছি। তাদের কথা শুনে আমার মনে হয়েছে তারা অনেকেই আমাকে চিনত এবং আমার উপরে টার্গেট করে ওরা হামলা করে। আমি এর সঠিক বিচার চাই। রাজুকে চিফ ইঞ্জিনিয়ার বলে আমরা তথ্য পেয়েছি। আর ছিলেন জাকারিয়া, যিনি সাবেক 14 সালে নির্বাচন কমিশনার ছিলেন এবং ওই সময়ের যে ভোট ডাকাতির যে কুশীলবদের একজন। পাশাপাশি আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি। তারা আভ্যন্তরীণ প্রবলেমে সেখানে মারামারি শুরু করে এবং বর্তমান যে অ্যাডহক কমিটির সভাপতি হাশেম রাজু ভাই, এম এ হাশেম রাজু ভাই, তার উপরে হামলা করে এবং সেই সময় হঠাৎ করে ইমদাদ বাবুর পরে হামলা করে এবং ওরা টার্গেট করে তাকে হামলা করে। সে সিসিটিভি ফুটেজে আপনারা পাবেন যে ও একটা সাইডে দাঁড়িয়েছিল এবং ওর চোখে আঘাত করে এবং প্রচণ্ড মারধর করে। তো সেখানে তাকে আখ্যা দেয় ছাত্রলীগ হিসাবে। তো ছাত্রলীগ হিসাবে যদি ইমদাদ বাবুই ছাত্রলীগ হয় তাহলে বাংলাদেশে তো সবাই ছাত্রলীগ, এই আহত নিহত যারা আছে সবাই ছাত্রলীগ হয়ে যায়। ওরা এক সময় জামাত বিএনপির ট্যাগ দিয়ে বিগত 16-17 বছর সাধারণ মানুষের উপরে হামলা করেছে এবং 65 লাখের উপরেও মামলা করেছে। সেখানে আমরা জানতে পেরেছি যে এই ঘটনা নিয়ে মামলা করতে গিয়েও এই ভুক্তভোগীরা মামলা করতে পারেনি। আমরা ইমদাদ বাবু অসুস্থ থাকার কারণে সেখানে মামলা করতে যাইনি। আজকে আমরা সেই মামলাটা করব শাহবাগ থানায়। এখন বিস্তারিত বিষয়ে বলবে বা উপরের নির্দেশনা লাগবে এই মামলা গ্রহণ করার জন্য। যে এখানে অনেকের নাম আছে যারা খুব বেশি প্রভাবশালী, অর্থশালী বলে, মানে ওদের এখন মানে পরিস্থিতি এমন, আপনি হাসিনার নামে মামলা করাটা খুব ইজি। হাসিনার যারা উচ্ছিষ্ট ভোগী ছিল, হাসিনার সহযোগী ছিল, তারা এখন কেউ মানে আমি না রাজনৈতিক দলগুলো আসলে নাম বলতে পারি না, ভয় লাগে। কখন এসে তারাও আমার উপরে হামলা করে। আমি নামগুলো বলতেছি না, কিন্তু এখন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো খুব বেশি প্রভাবশালী তাদের ছত্রছায়ায়, এবং কি আমার খুব বেশি লজ্জা লাগে এত বড় বড় মানুষ আমি একজন ছোট মানুষ, সাধারণ একজন শিক্ষার্থী, আমার এই ঘটনার মধ্যে তারা জড়িত হয়েছে এবং কি বিভিন্নভাবে ওরা তদবির করতেছেন। ওদের নাম বলতে আসলে আমার ভয় নাই, ভয়ের কিচ্ছু নাই, মৃত্যু থেকে ফিরে আসছি, ভয় করতে লজ্জা লাগতেছে। ওই মানুষগুলো ওরা বড় দলের বড় জায়গায় সাবেক সরকারের দায়িত্বে ছিলেন, বড় জায়গায় হোল্ড করছেন, ওই মানুষগুলো এখন এখানে প্রভাব বিস্তার করতেছে। শুধুমাত্র আওয়ামী লীগের ব্যানারটা চেঞ্জ হয়েছে, বাকি যারা এখানে আমার পাশে রাতুল ভাইরা ওই আইনি বিষয়গুলো দেখতেছিলেন। মঞ্জুর বোরশেদ ভাই তখন আমাকে কি উদ্ধারও করেন, আর আমাকে উনি তখন মঞ্জুর বোরশেদ ভাই তো চিটংয়ের মানুষ, ভাই আমাকে আগে থেকেই চিনেন, স্নেহ করেন, চিটংয়ের ছেলে হিসেবে ভাই আমাকে ওখানে করেন। ভাই আমার 100 হারানো সেটা তারা জানে, আমি যে জুলাই গণ অভ্যুত্থানের আহত সেটাও ওরা জানে, এবং টার্গেটও করছে ওনাকে। এখানে আরও 6-7 জন মানুষ ছিল প্রস্তুতি সম্পন্নর পরে চলে আসার মুহূর্তে। কাউকে টার্গেট করছে এমদাদ বাবু এবং এম এ হাশেম রাজুকে। আমি জানি না কেন এমদাদ বাবুর উপর তাদের এত ক্ষোভ, তাদের এত আক্রোশ। সে আক্রোশের ফলে সেদিন তাকে যেভাবে হামলাটা করেছে তার এক চোখ অন্ধ হয়ে গেছে, আর চোখে কিন্তু হামলাটা করেছে এবং মেরুদণ্ডে হামলাটা করেছে। আমরা শুনে গেছিলাম, ওনাকে উদ্ধার করেছি। সেখানে আরও ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত অনেকে এসেছিল আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সেটা পুলিশকে জানাইছিলাম, পুলিশের উদ্বোধন কর্মকর্তাকে জানাইছিলাম। কোনো অদৃশ্য কারণে তারা মামলা নিতে অনীহা জানাচ্ছে বারবার। তাদের কাছে নাকি
নির্দেশ আছে, উপরের নির্দেশ ছাড়া তারা মামলা নিতে পারবে না। বিশেষ করে তারা যখন আমরা শাহবাগ থানা যাই তারা ডিসিকে রেফার করে, আবার ডিসির কাছে গেলে সে ডিএমপি কমিশনারকে রেফার করে, এভাবে আমাদেরকে ঘোরাচ্ছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা খুবই ভয়ে আছি, যেখানে এমদাদ বাবুদের মতো মানুষদের নিরাপত্তা নাই এবং তার জীবন সংখ্যার মধ্যে আছে। যেভাবে তাকে হামলা করা হয়েছে, তাকে উদ্ধার করা হয়েছে, ইতিমধ্যে সেটা আপনারা জেনেছেন। তার কাছে অসংখ্য ওই দিনের লাইভ ফুটেজগুলো আছে, আমারও লাইভ আছে, সেগুলো দেখলে বুঝবেন। এবং হার্ড ডিস্ক কিন্তু আমরা শাহবাগ থানায় দিয়েছি, সেখানে কারা হামলার সাথে জড়িত সম্পূর্ণভাবে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে সেখানে মামলা না নেওয়া, তাহলে এমদাদ বাবু বাধ্য হয়ে সংবাদ সম্মেলনটা করতে হচ্ছে, কারণ তার জীবনের সংখ্যা নেই। ধন্যবাদ। শেখ হাসিনা স্বৈরাচারের দোসররা কীভাবে ভোট ডাকাতি করেছিল, গুম খুন হত্যা, গণতন্ত্র ধ্বংস, মানবাধিকার ধ্বংসের সাথে জড়িত ছিল, সেই ধারাবাহিকতায় 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেখানে 2000 শহীদ হয়েছে, 30,000 আহত হয়েছে। তাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিস্ট এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের দোসররা এখনও থেকে গেছে। 13 এপ্রিল যে ঘটনাটা এমদাদ বাবুর সাথে ঘটেছিল সেটা আমি একটু তুলে ধরি। 14 আগস্ট ছিল পহেলা বৈশাখ। চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে সে পহেলা বৈশাখ উদযাপনের জন্য 13 এপ্রিল আমরা সন্ধ্যেবেলা এখানে বসেছিলাম। আমাকে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে বলা হয়েছিল আপনি শাহবাগ থানায় চট্টগ্রাম সমিতির দাওয়াতটা দিয়ে আসেন। আমি চট্টগ্রাম সমিতি শাহবাগ থানার পরে যমুনাতে গেছিলাম। ডক্টর মোহাম্মদ ইনু যেহেতু চট্টগ্রামের সন্তান, ওনাকে দাওয়াত দিতে সেখান থেকে লবনা থানায় গেছিলাম। আমরা আস্তে আস্তে শুনলাম সেখানে অতর্কিত হামলা করা হয়। সে হামলায় আহত হয়েছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থানে এক চোখ হারানো এমদাদ বাবু। ওনাকে বেধড়ক মারধর করে এবং সেখানে অ্যাডক কমিটির সম্মানিত আহ্বায়ক এম এ হাসান রাজু, যিনি সাবেক ছাত্রদলের সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে সহ পিটানো হয়। আমরা পরবর্তীতে গিয়ে উদ্ধার করি এবং সিসিটিভির যে ফুটেজটা আছে আমরা হার্ড ডিস্কটাও নিয়ে নিই পুলিশকে দেওয়ার জন্য, কারণ কারা হামলা করেছে শেষে আমরা তথ্য নিয়ে জেনেছিলাম সেখানে যারা গিয়েছে সব আওয়ামী লীগের দোসর। বিশেষ করে হাসান মাহমুদের যিনি ক্যাশিয়ার খ্যাত গিয়াসুদ্দিন চৌধুরী, উনি এবং চট্টগ্রাম বিল্ডার্সের কর্ণধার নাসির উদ্দিন, ওনার নেতৃত্বে হামলা হয়। এবং আমরা আরও এটা জেনেছি এবং আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে, চিটাং বিল্ডার্সের অফিসের স্টাফদের নিয়ে এসে হামলাটা করানো হয়। আমি বলি নাসিরুদ্দিন, চিটাং বিল্ডার্সের যে মালিক নাসিরুদ্দিন, উনি কে এটা একটু আপনাদেরকেও জানা দরকার। উনি হচ্ছে সে আওয়ামী লীগের দোসর, ফেসিস্ট এবং শেখ রেহানার যে ব্যাংকের মালিক ওই এস আলম, সে এস আলমের হুন্ডি ব্যবসার সাথে জড়িত এবং এস আলমের সকল অর্থ হুন্ডির মাধ্যমে লেনদেন করা হচ্ছে চট্টগ্রাম বিল্ডার্সের নাসির। তাদের নেতৃত্বে এমদাদ বাবুসহ আরও অনেকের উপর হামলা করা হয়। সেদিন আমাদের প্রস্তুতি সম্পন্ন ছিল। আমরা প্রস্তুতি সম্পন্নর পরে যখন আমরা নেমে আসব সেই মুহূর্তে তারা অতর্কিত হামলা করে। তারা প্রায় 60 থেকে 70 জন ছিল এবং প্রত্যেকটা মানুষের ছিল চিটাগং বিল্ডার্সের স্টাফ। তারা লাঠিসোঁটা নিয়ে এসে বিশেষ করে এমদাদ বাবু